আমরা আমাদের জাতীয় জীবনে একজন জাতীয় বীর পেয়েছি। তাকে আমরা জাতীয় বীর এই কারণে বলছি যে তিনি শত চাপের মাঝেও স্বৈরাচারের কাছে নতি স্বীকার করেন নাই। হ্যাঁ, আমরা বলছি একজন জাতীয় বীর সুখরঞ্জন বালির কথা। আপনাদের সবার মনে থাকার কথা এই সুখরঞ্জন বালির কথা। কেন তাকে আমরা বীর বলছি? কারণ তিনি একটা মাফিয়া সরকারের শাসনের ভিতরে থেকে একটা অন্যায় আবদারকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছেন। আপনারা জানেন যে মাওলানা দেলোয়ার হোসেন সাইদিকে যে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয় এবং তাকে মানবতা বিরোধী অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, তার প্রধান এবং প্রথমতম সাক্ষী ছিলেন সুখরঞ্জন বালি। অভিযোগ দায়ের করা হয়েছিল সুখরঞ্জন বালির মা বাবা ভাই বোনকে দেলোয়ার হোসেন সাইদি নির্বিচারে হত্যা করেছে 1971 সালে, এবং সেখানে ধর্ষণের মতো ঘটনা সংঘটিত করেছে। কিন্তু সুখরঞ্জন বালি আদালতে এই সাক্ষ্য দিতে অস্বীকৃতি জ্ঞাপন করেন। তিনি বলেন যে না, আমার মা বাবাকে যারা হত্যা করেছে সেদিন আমি পাশের ঘর থেকে জানালা দিয়ে সবাইকে দেখেছি, আমি প্রত্যেককেই চিনি। মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সেখানে ছিলেন না, যার কারণে তিনি তার বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানান। আর এই অস্বীকৃতি জানানোই কাল হয়ে গেছে সুখরঞ্জন বালির জীবনে। 2012 সালে 5 নভেম্বর আদালত প্রাঙ্গণ থেকে সুখরঞ্জন বালিকে অপহরণ করা হয় এবং পরে তাকে ভারতের কারাগারে খুঁজে পাওয়া যায়। তিনি ভারতের কারাগার থেকে 5 বছর জেল খেটে বাংলাদেশে ফিরে আসেন। সম্প্রতি গুম কমিশন যে রিপোর্ট প্রদান করেছে, সেই রিপোর্টের সাথে সুখরঞ্জন বালি একটি সাক্ষাৎকার দিয়েছেন। তার সেই লোমহর্ষক ঘটনার বর্ণনা দিয়েছেন, এটি হুবহু মিলে যাচ্ছে। আসুন আমরা একটু পরে দেখি সুখরঞ্জন বালি কি বলেছেন। মাওলানা দেলোয়ার হোসেন সাইদির পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে গিয়ে নিখোঁজ হয়ে যাওয়া সুখরঞ্জন বালি কিভাবে ভারতের কারাগারে পৌঁছেন তার এক লোমহর্ষক বর্ণনা দিয়েছেন তিনি। ঘটনাটি ঘটে 2012 সালের 5 নভেম্বর সকালে। অপহৃত হওয়ার পর তার সাথে কি কি ঘটেছে বাসস এর সাথে আলাপকালে তার বিশদ বর্ণনা তুলে ধরেছেন সুখরঞ্জন বালি। সুখরঞ্জন বালি বলেন, 2012 সালের নভেম্বর মাসের 5 তারিখে আমি ঢাকায় কোর্টে গিয়েছিলাম। আমার সাথে 2 জন ব্যারিস্টার ও 2 জন উকিল ছিলেন। আমাদের গাড়ি দেখে কোর্টের গেটে আটকে ফেলা হয়। তখন আমার সঙ্গে থাকা আইনজীবীদের সাথে গেটের লোকদের তর্ক বিতর্ক চলছিল। আমি গাড়িতে 2 জন ব্যারিস্টারের মাঝে বসা ছিলাম। সে সময় কিছু সাদা পোশাকের লোক আমাকে নামিয়ে টানাটানি করতে লাগলো। তারা বলছিল, যার জন্য গাড়ি থামানো হয়েছে সেই লোক উনি, একেই আমাদের দরকার। সেই লোকরা আমাকে গাড়ি থেকে নামিয়ে টেনে হিঁচড়ে 5-6 হাত দূরে অপর একটি গাড়িতে তুলে আমার চোখ বেঁধে ফেলে এবং একটি পরে গাড়িটি ছেড়ে দেয়া হয়। এভাবেই অসংখ্য মানুষকে আমরা গুম করতে দেখেছি বিগত 15.5 বছর ধরে। তাদের মতের বিপক্ষে গেলে, তাদের ইচ্ছার বিপক্ষে গেলে এইভাবেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে তাদেরকে গুম করে ফেলা হয়েছে। প্রায় আধা ঘন্টা গাড়িটি চালানোর পরে সাদা পোশাকের লোকেরা আমাকে হাঁটাতে থাকে। এ সময় আমি নিচের দিকে নামার মতন অনুভব করি। কিছু দূর হাঁটিয়ে একটা দরজা খুলে অন্ধকার জায়গায় আমাকে ঢুকিয়ে দেওয়া হয়। কোনো আলো সেখানে ছিল না, অথচ তখন সকাল 10টা-11টা বাজে। সুখরঞ্জন বালি বলেন, আমাকে একটি খালি রুমে আটকে দেয়া হয়। বাইরে কোনো শব্দ ছিল না, ঘরে কোনো জানালা বা কোনো ফাঁকা ছিল না যা দিয়ে কোনো রকম আলো ভেতরে আসতে পারে। তখন আমাকে মাঝে মাঝে অল্প করে খাবার দেয়া হতো। সেখানে কিছু লোক ছিল যারা আমাকে খাবার দিত বা পাহারায় আসতো। তারা নীল রঙের পোশাক পরা থাকতো। তিনি বলেন, এর 2 দিন পর আমাকে সেই রুম থেকে বের করে অন্য একটি রুমে নেওয়া হয়। সেখানে আমাকে নিয়ে তারা জোর করে সাইদি হুজুরের বিরুদ্ধে স্বীকারোক্তি নিতে চায়। সে রুমে অনেকগুলো ক্যামেরা লাগানো ছিল। আমি দেখতে পাই আমার ভাইয়ের হত্যায় সাইদি হুজুর জড়িত কিনা জানতে চাইলে আমি যখন অস্বীকার করি এবং বলি যে যারা আমার ভাইকে হত্যা করেছে তাদের আমি চিনি, তাদের বিরুদ্ধে আমি সাক্ষ্য দিতে পারবো, কিন্তু তারা বারবার আমাকে সাইদি হুজুরের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বলে এবং এক পর্যায়ে তারা আমাকে মারধর সহ কারেন্টের শক দিয়ে নির্যাতন করে। এরকমই হয়েছে, জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করা হয়েছে। আলেম ওলামাদেরকে ধরে নিয়ে গিয়ে জোর করে তাদেরকে জঙ্গি সাজানো হয়েছে। জঙ্গি নাটক সাজিয়ে তাদেরকে কারাগারে বছরের পর বছর পুরে রাখা হয়েছে।
এটিই ছিল বাংলাদেশ, এটিই ছিল শেখ হাসিনার বাংলাদেশ। কি বিভৎসতা আমরা সেটি দেখেছি, শেখ হাসিনার বাংলাদেশে আমরা সেটি দেখেছি। সুখরঞ্জন বালি বলেন, তারা আমাকে এক পর্যায়ে টাকা দিয়ে লোভ দেখানোর চেষ্টা করে, এরপরেও রাজি না হলে তারা অমানবিক নির্যাতন চালায়। সেখানে টানা কয়েকদিন ছিলাম। তারা বিভিন্ন সময় বিভিন্ন ঘরে নিয়ে জিজ্ঞাসাবাদ করত। তখন ৩-৪ জন লোক জিজ্ঞাসাবাদ করত। সুখরঞ্জন বালি বলেন, তাদের অত্যাচারে আমি অসুস্থ হয়ে যাই। কয়েকদিন সেখানে থাকার পর তারা একদিন সকাল 7টা কি 8টার দিকে আমাকে চোখ বেঁধে গাড়িতে তোলে। আয়নাঘর থেকে যখন গাড়িতে ওঠানো হচ্ছিল, তখন আমি ভয়ে ভয়ে জানতে চাই আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন। জবাবে তারা বলেছিল, আমরা তোকে তোর দেশে নিয়ে যাব। বল কোথায় নামিয়ে দিলে তুই তোর বাড়ি চিনে যেতে পারবি? তখন বলি, বাগেরহাটে নামিয়ে দিলে আমি আমার বাড়িতে যেতে পারবো। সারাদিন ধরে গাড়ি চালানোর পর মাঝে একবার ফেরিতে উঠানো ও নামানো হয়, সেটা আমি অনুভব করি। তিনি বলেন, এক পর্যায়ে আমার গাড়ি চলতে শুরু করে। দীর্ঘক্ষণ চলার পর 2 জন লোক গাড়িতে ওঠে। এর কিছুক্ষণ পর 10-12 মিনিটের মতো হবে গাড়িটি চলতে চলতে থেমে যায়। এ সময় গাড়ি থেকে আমাকে নামানো হয় ও চোখ খুলে আমাকে সামনে এগোতে বলা হয়। সুখরঞ্জন বালি বলেন, জায়গাটা বাগেরহাট কিনা সেটা বুঝতে চেষ্টা করি। আমি বুঝতে পারি যে ওটা বাগেরহাট নয়, এবং স্পষ্ট দেখতে পাচ্ছি সামনে বিএসএফ, এটা বর্ডার এলাকা। সেখানে যারা আমায় নিয়েছে, কান্না করতে করতে আমি বিএসএফ এর হাতে তুলে না দিতে তাদের অনুরোধ করি। আমি বলি, তাদের হাতে তুলে দিয়েন না, প্রয়োজনে আমাকে মেরে ফেলেন। এ কথা বলতে বলতে আমি মাটিতে পড়ে যাই। সুখরঞ্জন বলেন, আমাকে নেওয়া গাড়ির লোকেরা জোর করে বিএসএফ এর কাছে দিয়ে আসে আমায়। এ সময় আমি দেখতে পাই গাড়িতে 6-7 জন সবুজ পোশাকের পুলিশের সাথে 2 জন বিজিবি সদস্য আছেন। তখন আমি বুঝতে পারি গাড়ি থামিয়ে যাদের নেওয়া হয় তারাই বিজিবি। এই বিজিবি এবং সেই বিজিবির তৎকালীন মহাপরিচালক যখন পালিয়ে যাচ্ছিলেন সীমান্ত দিয়ে, তাকে যখন গ্রেপ্তার করা হলো, তখন প্রথম আলো পত্রিকায় রিপোর্ট করা হলো যে বিজিবির সাবেক ডিজিকে বিদেশ যেতে বাধা দেয়া হলো। এই তাদের রিপোর্টের নমুনা। তারা এভাবেই রিপোর্ট করে, তারা এভাবেই মানুষকে বিভ্রান্ত করে। সুখরঞ্জন বলেন, বাংলাদেশের একজন নিরপরাধ নাগরিককে রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী আরেকটি দেশের রাষ্ট্রীয় বাহিনীর হাতে তুলে দেয় কেমন করে? একেবারে সঠিক প্রশ্ন। এই প্রশ্নের উত্তর আমরা পাবো না, কোনোদিনই হয়তো পাবো না। ঠিক বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকেও এভাবেই একই কায়দায় তাকে গুম করে ভারতের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সেই ভারতকে আমরা ভুলে যাই কি করে? কি করে একটা স্বাধীন দেশের নাগরিককে জোর করে গুম করে তাকে অন্য একটি দেশের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়? এই ঘটনা থেকেই আমরা বুঝতে পারি যে শেখ হাসিনা ভারতের ইচ্ছা মতো রাষ্ট্র চালিয়েছেন, এবং ভারত তাকে যে ডক্ট্রিন দিয়েছেন সেই ডক্ট্রিন অনুযায়ী তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। তার রাষ্ট্রের প্রয়োজনে তিনি যখন যাকে ইচ্ছা তাকে গুম করেছেন, অপহরণ করেছেন, হত্যা করেছেন। তিনি যখনই তার ক্ষমতার প্রতিপক্ষ কাউকে ভেবেছেন, তার ক্ষমতার সামনে যেই বাধা হয়ে দাঁড়িয়েছে, ভারত তাকেই বলেছে ওকে আমার দেশে পাঠিয়ে দাও। শেখ হাসিনা তাকে তুলে ভারতে পাঠিয়ে দিয়েছে। এগুলোর জবাব চাইতে হবে, অবশ্যই চাইতে হবে ভারতের কাছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত এগুলোর জবাব চাওয়া, প্রয়োজনে এখানে অন্য কোন কোন আইনি বিধান রয়েছে সেই বিধানগুলো অনুসরণ করা। একটি দেশের নাগরিককে আরেকটি দেশের সীমান্তে, আরেকটি দেশের কারাগারে পাওয়া যায়, হাউ ইট পসিবল? কি করে সেখানে গিয়েছে, কারা কারা এখানে জড়িত? প্রয়োজনে এখানে আন্তর্জাতিক অপরাধ আদালতের শরণাপন্ন হওয়া যায়, কিন্তু এই ঘটনার দ্বার উন্মোচন হওয়া দরকার। কান্না জড়িত কণ্ঠে সুখরঞ্জন বালি বলেন, আমি যেতে না চাইলে জোর করে তারা আমাকে ধরে বিএসএফ সদস্যের হাতে তুলে দেয়। বিএসএফ কিছু জিজ্ঞেস না করেই আমাকে প্রচন্ড মারপিট শুরু করে। বিএসএফ হিন্দিতে কথা বলছিল এবং আমি আমাকে না মারার জন্য বাংলায় বোঝাতে চেষ্টা করি। আমার কোনো কথা তারা বুঝতে পেরেছিল কিনা আমি আজও বুঝিনি। এক পর্যায়ে বিএসএফ মোটা দড়ি দিয়ে পেছন দিক থেকে আমাকে বেঁধে ফেলে। হাত বাঁধার সেই দাগ এখনো স্পষ্ট। সুখরঞ্জন বালি এই প্রতিবেদককে দেখিয়েছেন, তার হাত বাঁধার যে দাগ সেটি দেখিয়েছেন। সুখরঞ্জন বালি বলেন, মুক্তিযুদ্ধের সময় কারা আমার ভাইকে হত্যা করেছে সেই দৃশ্য আমি আমার পাশের টয়লেটের ভেতরে লুকিয়ে থেকে নিজ চোখে দেখেছি। সেখানে সাইদি হুজুরকে আমি দেখিনি। তখন এ নামে কাউকে আমি চিনতামও না। উনি আমার এলাকা থেকে নির্বাচিত 2 বারের এমপি ছিলেন।
তখন ওনার সম্পর্কে জানিও চিনতে পারি। সাইদি হুজুর যখন এমপি ছিলেন তখন আমাদের মনে হতো যেন আমরা আমাদের মায়ের কোলে আছি। হুজুর নিরপরাধ, নির্দোষ, তার বিরুদ্ধে শত নির্যাতন সহ্য করেও আমি সাক্ষ্য দেইনি। আমাকে ক্ষুদিরামের মতো ফাঁসি দিলেও আমি প্রস্তুত ছিলাম। জাতীয় বীর, জাতীয় বীর, এটাই হচ্ছে জাতীয় বীর। এর চেয়ে বড় বীর আমরা কাকে দেখবো? জামাত ইসলামের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই, আপনাদের প্রতিটি দলীয় অনুষ্ঠানে এই সুখরঞ্জন বালিকে আপনারা নিয়ে যাবেন, তাকে পরিচয় করিয়ে দিবেন, তাকে জাতীয় বীর হিসেবে বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরবেন। তার গৌরব গাথা, তার সাহসের কথা, কিভাবে রাষ্ট্রের একটা লাঠিয়াল বাহিনীর সামনে, সশস্ত্র বাহিনীর সামনে, একটা খুনি বাহিনীর সামনে দাঁড়িয়ে অন্যায়ের কাছে মাথা না নোয়ানোর যে ইতিহাস, যে সাহস, এটি বাংলাদেশের মানুষের কাছে আপনারা তুলে ধরবেন এবং পরিচয় করিয়ে দিবেন। তার পরিবারের সমস্ত দায় দায়িত্ব আপনারা গ্রহণ করবেন, এটি আপনাদের কাছে আমার অনুরোধ।